সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় 4 আসামি গ্রেপ্তার। অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা সালাউদ্দিন আহমেদের। সরকারের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান। যারা সংস্কার চায় না তারাই ভোট পেছাতে চাইছে, যশোরে বললেন নাহিদ। এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ হাসনাতের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে নির্বাচন দাবি রিজভির। ক্ষমতা নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই ভোটের দাবি, বললেন গয়েশ্বর। নিজ অপরাধের দায় স্বীকারের পাশাপাশি অন্য আসামিদের তথ্য দেবেন রাজসাক্ষী। সাবেক আইজিপির নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রেরই। এই মামলার অন্য আসামিরা যেহেতু আছে, কাজেই তাকে নিরাপত্তা বিধান করতে হবে, এমনভাবে নিরাপত্তা বিধান করতে হবে যাতে তার যানজীবনের উপরে কোনো রকমের কোনো হুমকি বা কোনো কিছু না আসে। ফেনী সদর এবং ছাগলনাইয়ায় নতুন এলাকা প্লাবিত। পরশুরাম ফুলগাজীতে পানি নামলেও কমেনি দুর্ভোগ। নোয়াখালীতে হাজার পরিবার পানিবন্দী। চট্টগ্রামে আগুনে পুড়ল কর্ণফুলী ইপিজেডের ফোম কারখানা। হতাহত নেই, তবে দাহ্য পদার্থ থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। ব্যবসায়িক দ্বন্দ্ব আর রাজনৈতিক বিরোধে প্রকাশ্যেই পিটিয়ে হত্যা করা হয় মিটফোর্ড এলাকার ব্যবসায়ী সোহাগকে। শুধু তাই নয়, হত্যার পর মরদেহের উপর উঠে পৈশাচিকতায় মেতে ওঠে হত্যাকারী দুর্বৃত্তরা। শত মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেনি, আর এসব বিষয়ে কথা বলতেও রাজি নয় পুলিশ। গতকালের এই ঘটনায় 19 জনের নামে মামলার পর গ্রেপ্তার হয়েছে 6 জন। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করেছে বিএনপি। আমরা এই রিপোর্টটি একটু পরে আপনাদের দেখাবো দর্শক, তার আগে যাব অন্য খবরে। যারা সংস্কার ছাড়া নির্বাচন চাইছে তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, তারাই ভোট পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যশোর এবং খুলনায় জুলাই পদযাত্রা এবং পথসভায় নেতারা অভিযোগ করেন এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরানোর ষড়যন্ত্র চলছে। বলেন নতুন বাংলাদেশ নির্মাণ করে 24-এর শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখা হবে। দিনের আলো যখন প্রায় ফুরিয়ে গেছে, তখন এনসিপির জুলাই পদযাত্রা খুলনার শিববাড়ি মোড়ে। তখনও অপেক্ষায় নেতাকর্মীরা, যদিও এক পশলা বৃষ্টি জনসমাগমে কিছুটা বাধা সৃষ্টি করে। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের নিয়ে মঞ্চে ওঠেন এনসিপির শীর্ষ নেতারা। বীর সন্তানেরা শহীদ হয়েছিলেন, সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের ভাষা না বোঝার কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। এখনও অনেক দল জনগণের ভাষা পড়তে পারছে না। দলের আহ্বায়ক নাহিদ দাবি করেন, ভারতকে সুবিধা দিতেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হয়েছে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে, কারণ তারা আমাদেরকে বুঝে নাই, এই তরুণ প্রজন্মের ভাষা বুঝে নাই। জনাব তারেক রহমানকে বলবো, যদি আপনি 80 বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন তাহলে আপনি ভুল করছেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হয়েছিল। সেই ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। দিনের শুরুতে যশোরে পথসভা করে দলটি। দলের আহ্বায়ক বলেন, সংস্কার ছাড়া যারা নির্বাচন চায় তারাই ভোট পেছানোর ষড়যন্ত্র করছে। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে দেওয়ার ষড়যন্ত্র। বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চায়। পথসভাগুলোতে কথা বলেন দলের শীর্ষ নেতারাও। যশোর রোডে নতুন ইতিহাস রচনা হবে বলে মন্তব্য করেন তারা।
বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। আমরা শাপলা মার্কার কথা বলেছি, তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে শাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে। 1971 সালে এই যশোরে এসে এলেন গিন্সবার্গ লিখে গিয়েছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড, কিন্তু জুলাই অন যশোর রোড লেখা বাকি আছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি। নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অন্যদিকে সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচি জাসাস সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় যোগ দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় যেতে নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধার করতেই নির্বাচন চায়। আমাদের দলীয় আরো যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। এতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখনও ফ্যাসিবাদদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে তারা। দোসরদের বিচার দ্রুত শেষ করার আহ্বান জানান রিজভী আহমেদ। গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম। কেন এই জিনিসটা আপনারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এটা না করে আমরা যেটি বলেছি, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। জাতীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচি জাসার সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশা ব্যক্ত করেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমি আশা পোষণ করি, প্রত্যাশা করি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে। আর যারা যারা বিএনপি ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না, আমি বলবো কালকেই শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপির আরেক নেতা শামসুজ্জামান দুদু বলেন, সংস্কার, পিয়ার সহ নানা অজুহাতে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র চলছে। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি বিষয় সামনে এনে নির্বাচনটাকে এভাবে ঠেকানো যায়। বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারুক সহ জনপ্রতিনিধিদের উপর হামলায় জড়িত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবের বিচারের দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, খবরের শুরুতেই যেমনটি বলছিলাম, মিটফোর্ড এলাকার আলোচিত হত্যাকাণ্ড ব্যবসায়ী সোহাগকে নিয়ে সেই রিপোর্টটি আমাদের হাতে এসেছে। আমরা এখন সেটি একটু দেখাতে চাই। মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক। তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যুপরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতকারী। এই ঘটনার আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যা 6টার দিকে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা। কয়েক মিনিট পর ওই যুবকের রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে 2 জন। নিথর দেহের উপর উঠে তাদেরকে পৈশাচিকভাবে উল্লাস করতে দেখা যায়। ঘটনাস্থলে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শীদের সাথে। তারা জানায় 40 থেকে 50 জন যুবক সন্ধ্যা নামার একটু আগে সোহাগকে ধাওয়া দিয়ে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের ভেতর ঢোকায়। সেখানেই তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে মরদেহ টেনে আনা হয় প্রধান সড়কে। জোরে জোরে মাথা বাড়ি দিচ্ছে, এখানে এসে ঘুরে পড়ছে, পরে টেনে নিয়ে এসে এখানে ধুয়ে চলে গেছে। কেমন দেখতে এটা ঠিক জানি না, বাট দেখতে হ্যাঁ ভারী জিনিস, মানে ইট টাইপেরই। আর এখানে মারার পর এখানে খুইলে গেছে মাথা, হ্যাঁ মস্তক বের হয়ে গেছে। লোকজন যে আসলো ওদিকে থেকে আসছে, ওদিক থেকে কি ওই লোকটা নিয়ে আসছে? হ্যাঁ ওদিকে থেকে নিয়ে আসছে। মারছে কোন জায়গায়? মারছে যে গেটের ভিতরে তো মাইরা পরে উপরে উড়ে আনছে। এইখানে ভিতরে এইখানে মানে টাইনা নিয়ে আসে, কিন্তু এইখানে গঞ্জামটা লাগছে ভিতরে, এই যে গেটটার ভিতরে মারছে ভিতরে। হ্যাঁ, খোঁজ নিয়ে জানা যায় নিহত সোহাগ মিটফোর্ড এলাকার ভাঙারির ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ। হাসপাতালের পাশের রজনী বোস লেনে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সোহানা মেটাল। সিলভার, কিন্তু সিলভার হারিবাতিল রেগুলার এখানে বসতো। হ্যাঁ রেগুলারই।
হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করেছে বিএনপি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। আমরা এফআইআর এর কাগজটা হাতে পেয়েছি এবং আমাদের অঙ্গ সংগঠনের কয়েকজনের নাম ওখানে আছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে। 4-5 জন দেখা গেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সাথে সাথে এই ঘটনায় 19 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো 15 থেকে 20 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে কোতোয়ালি থানায়। পুলিশ ক্যামেরায় কথা না বললেও জানিয়েছে ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সোহাগকে হত্যা করে তার পূর্ব পরিচিতরা। এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমা পাওয়ার শর্তে রাজসাক্ষী হতে পারেন অপরাধের সাথে জড়িত কেউ, তবে এক্ষেত্রে অপরাধের দায় স্বীকার করে পরিপূর্ণ সত্য প্রকাশ করতে হবে তাকে। শর্ত ভঙ্গ করলে অন্য আসামিদের সাথে তাকেও বিচারের আওতায় নেওয়া হবে। অপরদিকে রাজসাক্ষীর নিরাপত্তা ঝুঁকি থাকলে আইন অনুযায়ী সেই বিষয়ে পদক্ষেপ নেবে রাষ্ট্র। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে কারা কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় বৃহস্পতিবার হঠাৎ এক নাটকীয় মোড়। অভিযোগ গঠনের আদেশের দিন নিজের সব অপরাধ কবুল করে রাজসাক্ষী হওয়ার ঘোষণা দেন মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। প্রসিকিউশন বলছে, ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিস্তারিত তুলে ধরে শেখ হাসিনা সহ কুশলবদের মুখোশ উন্মোচনের কথা জানিয়েছেন আইজিপি। ট্রাইব্যুনালের ইতিহাসে এবারই প্রথম কেউ রাজসাক্ষী হলেন। কিন্তু গণহত্যার অন্যতম মূল আসামি রাজসাক্ষী হওয়ার বিনিময়ে কি সুবিধা পাবেন, আর কারাই বা হতে পারবে রাজসাক্ষী, এই নিয়ে চলছে আলোচনা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলছেন, রাজসাক্ষী এমন কেউ হতে পারেন যিনি নিজেও অপরাধের অংশীদার। প্রশ্ন হলো, তাহলে রাজসাক্ষী হওয়ার বিনিময়ে কি পাবেন তিনি? রাজসাক্ষী হচ্ছে এই জন্য যে আমি সত্য কথা বলবো, আমি সাক্ষী দেব, আমাকে ছেড়ে দেবেন। যেই পার্ডনটা ওনাকে দেওয়া হচ্ছে, এটা যেহেতু উনি অ্যাকসেপ্ট করতেছেন, তো কাজেই উনি যদি ওই কন্ডিশনটা ফুলফিল করেন তখন আর ওনাকে সাজা দেবে না, উনি মামলার সাক্ষী হিসাবে হয়ে গেলেন। আবার যদি কন্ডিশন ফুলফিল না করে তাইলে ওই 337, 338, 339 সিআরপিসি অনুযায়ী তার আবার বিচার হবে। সেক্ষেত্রে পিপি সাহেব যদি বলেন যে না, ওনার সাথে যে কন্ডিশন ছিল ওই কন্ডিশন উনি ফুলফিল করেন নাই, তাইলে ওনার আবার আলাদা আবার বিচার হবে। কেউ রাজসাক্ষী হলে বাড়তে পারে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি। সেক্ষেত্রে রাষ্ট্রের তরফে সুরক্ষার বিধান কি? কোর্ট জেল অথরিটিকে অর্ডার দেবে যে এই মামলার ট্রায়াল না হওয়া পর্যন্ত তাকে জেলখানার ভিতরে অন্য আসামির, এই মামলার অন্য আসামিরা যেহেতু আছে, কাজেই তাকে নিরাপত্তা বিধান করতে হবে। এমনভাবে নিরাপত্তা বিধান করতে হবে যাতে তার যানজীবনের উপরে কোনো রকমের কোনো হুমকি বা কোনো কিছু না আসে। এই আনা নেওয়া এবং তার থাকা, এর মধ্যে যেন তার নিরাপত্তাটা কোনো বিঘ্নিত না হয়, এটা আপনার স্টেটকে বা রাষ্ট্রযন্ত্রকে বা জেল অথরিটিকে এটা এনশিওর করতে হবে। কারা কর্তৃপক্ষ বলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হয় কারাগারে, রাখা হয় আলাদা স্থানে। কারাগারে যদি আদালত আদেশ দেয় তাকে আমরা পৃথক করে রাখবো, এটাই নিয়ম, এবং কোনো জন্য ক্ষতি না হয় তার সেই দিকটা দেখা হবে। কারো দ্বারা যেন উনি কোনো প্রকার আক্রমণের শিকার না হন, কোনো দরকার প্রভাবিত না হন, সেই বিষয়গুলো দেখা হবে। জুলাই গণহত্যাকালীন সময়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা চৌধুরী আব্দুল্লাহ মামুনকে এরই মধ্যে আলাদা সেলে নেওয়া হয়েছে। বিচার চলাকালীন পুরো সময় কারাগারেই কাটাতে হবে তাকে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এবারে জানাবো দেশের বন্যা পরিস্থিতি। ফেনীতে বন্যার পানি নামছে ধীরে, কিন্তু এখনও ঘরে ফিরতে পারেনি আশ্রয় কেন্দ্রে থাকা বেশিরভাগ মানুষ। যারা ফিরেছেন তাদের ঘরবাড়ি এখন বসবাসের অনুপযোগী। চারদিকে পানির কারণে মৃত মানুষের দাফন করারও স্থান নেই, রান্নার উপায় নেই কোনো, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় মিলছে না শুকনো খাবারও। পরপর 2 বারের বন্যায় ফেনীর পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়ার মানুষ এখনও দিশেহারা। আলামিন তালুকদারের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। পরশুরামের দক্ষিণ অনন্তপুরের প্রতিটি বাড়ি যেন দুর্গম বিচ্ছিন্ন দ্বীপ। বাসিন্দারা গেল 5 দিন ধরেই ছিলেন আশ্রয় কেন্দ্রে। শুক্রবার পানি কিছুটা নামতে থাকায় কেউ কেউ ফিরেছেন ঘরে। ফিরেই ক্ষয়ক্ষতি দেখে আর স্থির থাকতে পারেননি এবাড়ির গৃহকর্তা মোহাম্মদ মোস্তফা।
50 মোস্তফার ঘরে থাকা গোটা বছরের ধান নষ্ট হয়েছে জলে। ঋণের টাকায় যে জমিতে চাষ করেছিলেন তাও শেষ। পরপর 2 বছর এমন বন্যায় নিঃস্ব হয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্বজনরা হারায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। কিস্তি টাকা উঠেছে, মনে করেন এগুলা দিয়ে চাষবাস করছে, এগুলা নষ্ট ধ্বংস হয়েছে। মানসিক টেনশনে মনে করেন এটা নিয়ে টেনশন করে ক্ষতি হয়েছে। মাস 3 আগে একবার টেস্ট করতে, এখন আবার বন্যা দেখে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, এটা সহ্য করতে পারেনি। কিন্তু চারদিকে জল থই থই পানি, মরদেহ দাফনের উপায়ও নেই যেন। ওনাদের যে পারিবারিক যে কবরস্থান ওইটা কিন্তু পানি উঠছে, তারপর আবার পাশে একটা শুকনো আছে, আধা শুকনা, ওনার অনুমতি নিয়ে, ওনার আবার আত্মীয় অনুমতি নিয়ে আমরা এখানে জানাজা দেবো, কবর করবো এখানে। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হয়নি, কিন্তু এখনো মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে আসা পানি ভাসিয়ে রেখেছে ফসলি ক্ষেত, ঘরবাড়ি। যেসব বাড়ি থেকে পানি নেমেছে সেখানেও থকথকে কাদা। ছোট ছোট 3জন বাচ্চা আছে। আমি আজকে 4 দিন স্কুলে ছিলাম, দোতলার উপরে ছোট ছোট বাচ্চা, গরু আছে। 6 মাস থেকে 8 মাসের মধ্যে আবার আর একটা বন্যা, তাইলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন আমরা নিজেরাই ধারণা করতে পারেন। গরু ছাগল হাঁস মুরগ নিয়ে আমরা প্রাইমারি স্কুলে ছিলাম আজকে 5 দিন। এখন পানি নামার সাথে সাথে আমরা এখন বাড়িতে আইছি। ফেনীর পরশুরাম, ফুলগাজী থেকে পানি নামতে শুরু করেছে, ফলে ছাগলনাইয়া, সোনাগাজী ও ফেনী সদরের তুলনামূলক নিম্নাঞ্চল কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত। ব্যাহত সদরের সাথে সড়ক যোগাযোগ, কয়েকটি স্থানে মূল সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। কেউ যে কিছু সরাবে, ঘর থেকে সরাবে, গরু সরাবে, ওইটাই মতো পাওয়া যায়নি। চুলাতে আগুন নাই, তাহলে এখন মনে করেন উভয় সাথে থাকান লাগবে, খালি মুড়ি খাইছি। ধান টানলে চাল টাইলে বেশি কষ্টে আছি, ধান রাখতে পারি নাই। তো কোন রাজ্যে যদি ছাদের ঘর থাকতো তাহলে ছাদের উপরে উঠে রাখতাম। এই অবস্থা থেকে মুক্তি পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দীর্ঘদিনের দাবি আবারও তুলছেন দুর্গতরা। যে পথ পাড়ি দিচ্ছে ইঞ্জিন চালিত নৌকায়, এটি কোনো নদী পথ নয়, বরং ফসলি ক্ষেত ছিল। কিন্তু কৃষকের সেই ফসলি জমি ভেসে গেছে বানের জলে, যেই বন্যার পানি এসেছে উজানের ঢল থেকে। গেল বছরের বন্যায় কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সংক্রান্ত ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় 900 কোটি। এবার সেই ক্ষতি খানিকটা কম হলেও গতবারের ধকলি কাটাতে পারেনি যে কৃষক, সে আগামী দিনে কি করে ঘুরে দাঁড়াবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফেনীর বন্যার্তদের জন্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, পরশুরাম, ফেনী। এদিকে বৃষ্টিপাত কমে আসায় নোয়াখালীর 4 উপজেলায় জলাবদ্ধ এলাকা থেকে কমতে শুরু করেছে পানি। এখনও পানিবন্দী প্রায় 42,000 পরিবার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সদর, সুবর্ণচর, কবিরহাট এবং কোম্পানিগঞ্জের অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। শহরের বেশিরভাগ সড়ক তলিয়ে যায় পানিতে। বাসাবাড়িতেও পানি ঢোকায় চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। টানা বর্ষণ এবং জলাবদ্ধতায় প্রায় 8,000 হেক্টর জমির আউশ, আমন ধানের বীজতলা এবং সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার, এমনটাই বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। এর আগে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল, তারা তাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, তবে সেজন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল এবং ওনারা বিভিন্ন ওনাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে এবং এখন আবার কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী 5ই আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যে আসা প্রয়োজন। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেয়। দুদক 3 দিনের রিমান্ড আবেদন করলে এর শুনানি সংশ্লিষ্ট আদালতে পরে হবে বলে জানান বিচারক। আনন টেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত 20 ফেব্রুয়ারি আবুল বারকাত সহ 23 জনের নামে মামলা করে দুদক। এই মামলায় বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে ডক্টর বারকাতকে গ্রেফতার করে ডিবি। রাতেই তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে 3 দিনের রিমান্ড চেয়ে আবুল বারকাতকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়।
এই আবেদন নাকচের আর্জি জানায় আসামিপক্ষ। এ বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে ডক্টর বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। প্রতারণার মাধ্যমে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন একটা স্থাপনা কলকারখানা যার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সেটা সে প্রতারণার মাধ্যমে করে দেখিয়ে এই টাকাগুলো সে আত্মসাৎ করেছেন। আসামি পক্ষের আইনজীবীদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা কিন্তু একটা সেটেলড ইস্যু। 2022 সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সব কিছু সেম। আপনি তো নতুন করে কোনো মামলা যদি আমার এই ইস্যুতে আনতে চান তাহলে আপনাকে কোনো একটা ডিফারেন্সিয়েট দেখাতে হবে। দুদক বলছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জাল জালিয়াতির মাধ্যমে অ্যানন টেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে 297 কোটি টাকা ঋণ দিয়েছিলেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ফোম তৈরির একটি কারখানা। পরে ফায়ার সার্ভিস, নৌ এবং সেনাবাহিনীর 15টি ইউনিটের 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। জাস্ট অ্যাক্সেসরিজ নামের ওই কারখানায় দিনে 12,000 কেজি ফোম এবং স্পঞ্জ উৎপাদন হতো। বন্দরনগরীর কর্ণফুলী ইপিজেডের জান্ট অ্যাক্সেসরিজ কারখানা। শুক্রবার দুপুরে হঠাৎ জ্বলে উঠে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। কারখানাটি জুতা তৈরির ফোমের। ভেতরে ছিল বিপুল পরিমাণ ফোম ও কাঁচামাল। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে দাবি শ্রমিকদের। ওই দিক থেকে দেখতেছে আগুন আইতেছে, মানে প্রোডাকশনের সাইড থেকে আগুন আইতেছে, কিন্তু এর পরে ভিতরের খবর আর কিভাবে লাগছে জানি না। প্রথমে অল্প ছিল, এরপরে হঠাৎ করে একটা দাউ দাউ করে আগুন উপরের দিকে উঠে গেছে। আমরা তো সবাই দৌড়ে চলি বাইরে গেছি। এখানে কেমিক্যাল আছে, এখানে কেমিক্যালের ড্রাম আছে, রিক্স আছে, আমরা ভিতরে যাব না। পরে ওনাদেরকে বলছি তাহলে আমাদেরকে পাইপ দেন, আমরা ভিতরে যাই, তাহলে আপনারা যান। যখনই শুনছে ফ্যাক্টরিতে আগুন লাগছে সাথে সাথে চলে আসছে। তো বাতাসের গতিবেগের কারণে হয়তো আগুন নিবানো সম্ভব হয়নি। শুক্রবার হওয়ায় বেশিরভাগ শ্রমিক ছিলেন ছুটিতে। হাতে গোনা যারা ছিলেন তারাও নিরাপদে বেরিয়ে আসেন। নিচতলায় একটি যন্ত্রাংশের কক্ষ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা কারখানা কর্তৃপক্ষের। কর্নার থেকে আগুনটার উৎপত্তি হয়, যে এখানে একটা হরিজন্টাল ফোমিং মেশিন ছিল, এটার কর্নার থেকে আগুনটার উৎপত্তি হয়, এটা দেখেছি। শিপমেন্টের অনেকগুলো ফোম ছিল। আই থিঙ্ক আমার যতটুকু আন্দাজ হচ্ছে কেমিক্যাল এবং ফোম মিলে 40-50 কোটি 40-50 কোটি টাকা একবার কমপক্ষে, কারণ বিশাল পরিমাণ কেমিক্যাল ছিল আমাদের। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস, নৌ ও সেনাবাহিনীর 15টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আমাদের নৌবাহিনী ঘাঁটি খুবই কাছে, আমরা ওইখান থেকে সাথে সাথে আমাদের প্রথমে 1টি ইউনিট সাথে সাথেই চলে আসে এবং ক্রমান্বয়ে 6টি ইউনিট পরবর্তীতে আমাদের এখানে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এখন পর্যন্ত আমরা কোনো আহত বা এরকম কিছু পাইনি, আলহামদুলিল্লাহ। বাট আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সাবসিকুয়েন্টলি আপনাদের সাথে করব। যেহেতু প্রচণ্ড ধোঁয়া ছিল, ধোঁয়াটা কেন সৃষ্টি হয়েছে বা ধোঁয়াটা কীভাবে আসছে এটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। ধোঁয়ার কারণে আমাদের প্রথমে একটু ব্যাক পেতে হয়েছে, তারপর আমরা যখন আগুনটাকে চারিদিক থেকে আমরা অ্যাটাক করেছি তখন আগুনটাকে সম্পূর্ণ ফ্লেমটা পড়ে গেছে। কারখানাটিতে অন্তত 10 ধরনের ফোম তৈরি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দিন দিন কঠিন হয়ে উঠছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা। বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির উত্থানের পর জিরো লাইনে স্থল মাইন পেতে রাখার মতো ঘটনায় বাড়ছে উদ্বেগ। সাথে সীমান্তের ওপারে সংঘর্ষের প্রভাব তো আছেই। মিয়ানমারের আরাকান আর্মি রাষ্ট্রীয় স্বীকৃত না হওয়ায় তাদের সাথে আনুষ্ঠানিক আলোচনাও করতে পারছে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত ঘুরে এসে মাহফুজ মিঠুর রিপোর্ট, সাথে ছিলেন সহকর্মী এহসান আল কুতুবি, আর ছবি তুলেছেন মাহফুজ মিঠু। বান্দরবানের নাইখাংছড়ির তুমরু সীমান্ত 26 জুনের ঘটনা। জিরো লাইনের আশেপাশেই গরু চড়াচ্ছিলেন ইউনুস। হঠাৎ স্থল মাইন বিস্ফোরণ, সাথে সাথে উড়ে যায় তার একটি পা। এর 2 দিন আগে 24 জুনও স্থল মাইন বিস্ফোরণে পা হারান আরেকজন। স্থানীয়দের দাবি, গত 6 মাসে 50টির মতো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। আন্তর্জাতিক বিধি অনুযায়ী মাইন স্থাপন করলে অপরপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো বাধ্যতামূলক। নন স্টেট আরাকান আর্মি অবশ্য এর ধারে না। এসব ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কাড়াতার পাশে মাইন বসায় রাখছে, শিয়াল, কুকুর, এমনি মানুষগুলো পরে যায়। মাইনতে ফুটে সব সময় ফুটে, লোক গেছে গেলে মান তোর ফুটে গেছে।
প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থলসীমা 271 কিলোমিটার। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্য। দীর্ঘ সংঘাতের পর বছরখানেক ধরে রাখাইনের প্রায় পুরোটা নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ সীমান্তে নেই দেশটির রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ। আমার ঠিক পেছনেই বাংলাদেশ মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ। এরপরে যে লাল দরজাটি দেখা যাচ্ছে সেটি এখন আরাকান আর্মির চেকপোস্ট। আগে যেটি ছিল দেশটির যে রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিওপি। সীমান্তের ওপাশে রাখাইনে এখনো চলে সংঘাত, আক্রমণ, পাল্টা আক্রমণ। দেশটির অভ্যন্তরে এসব যুদ্ধে ভুগতে হচ্ছে এপারের বাংলাদেশের মানুষকেও। অনেক সময় গুলিও এসে পড়ে বাংলাদেশিদের বাড়িঘরে। আমার নিজের বাড়িতেও বুলেট এসে পড়ছে, বাড়ির টিন ছিদ্র হয়ে গেছে। তখন রাত 12টা বা 12:30টার দিকে বুম ফুটে, এখানে মানে গুলির আওয়াজ শোনা যায়। ভয় লাগে, আতঙ্কে থাকি সব সময়, কখন কি হয়ে যায় কোনো নিরাপত্তা নাই আর কি। ওয়াইজান আছে গুলি মারলে তো বেশি ডর লাগবে, বাজে ডরের হতাহতিকা পড়িব। বাংলাদেশ সীমান্ত থেকে দৃশ্যমান আরাকান আর্মির বেশ কয়েকটি ক্যাম্প। তাদের ব্যাপারে সতর্ক বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে আরাকান আর্মির সদস্যরা ভীষণ রকম বেপরোয়া আর উগ্র হওয়ায় তারা কোনো গুলি ছুড়লেও দ্বিপাক্ষিক চ্যানেলে তা নিয়ে কিছু করার সুযোগ নেই বাংলাদেশের। বাংলাদেশ মায়ানমার সীমান্ত ব্যবস্থাপনা যথেষ্ট জটিল আমি মনে করি। বর্তমানে যেহেতু একটা নন স্টেট অ্যাক্টর কাজ করছে, এখানে অবশ্যই একটা সমন্বিত এফোর্ট দরকার। সেটা সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে, বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ, সবার একটা সমন্বিত প্রচেষ্টা দরকার। রোহিঙ্গা সংকট আর ভূরাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গুরুত্ব অনেক। তাই কৌশলগত এই অঞ্চল নিয়ে সরকারের সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন অনেকেই। প্রতিবেশী মায়ানমারের রাখাইন রাজ্যে বিশেষ করে আরাকান আর্মির উত্থানের পর সীমান্ত ব্যবস্থাপনা অনেকখানি কঠিন হয়ে পড়েছে। ফলে ওপাশে যে ধরনের অস্থিরতা, বোমাবর্ষণ, গুলিবর্ষণ কিংবা মাইন বিস্ফোরণ, তার প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশের এই অংশের মানুষের উপর। আর তাই এই সীমান্ত ব্যবস্থাপনায় কি করা যায় মিয়ানমারের সাথে, সেটি সম্ভবত নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নাইখংছড়ি, বান্দরবান। মিটফোর্ডে যুবদল নেতার হাতে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করেন। বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না। যারা অত্যাচারী হয়ে ওঠার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্র জনতা। একটি গোষ্ঠী দেশে খুন, মারামারি, চাঁদাবাজিতে ব্যস্ত উল্লেখ করে পুলিশ প্রশাসনকে তাদের বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানান ছাত্র নেতারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে চেরাগি পাহাড় মোড় ঘুরে আবারও প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার ছোট বোন এখনও নিখোঁজ। দুপুরে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় পর্যটকবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে যায়। নিখোঁজ হন 3 জন। খবর পেয়ে তাদের উদ্ধারে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয়দের সহায়তায় কলেজ ছাত্রী নীলা আক্তার এবং তার মা নিপা আক্তারকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর ওই কলেজ ছাত্রীকে মৃত ঘোষণা করে চিকিৎসক। নীলা আক্তার কিশোরগঞ্জ সরকারি গুরুদোয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিখোঁজ 9 বছরের নিহা আক্তারকে উদ্ধারে অভিযান চলছে। স্থানীয়রা জানায় পর্যটকবাহী নৌকার অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠে গেছেন। শাহজালাল বিমানবন্দরে ঢাকা কাঠমান্ডু BG 373 ফ্লাইটের তল্লাশি শেষে কোনো বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বোমার হুমকি মুক্ত বিমানটি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছে। বিকাল 4:26 একটি অজ্ঞাত ফোন কলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG 373-তে বোমা থাকার আশঙ্কা জানানো হয়। উড়োজাহাজটি তখন 142 জন যাত্রী এবং 7 জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। CAAB'র চেয়ারম্যানের নির্দেশনায় জরুরি ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এবং APBN-এর ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। সমস্ত যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠিয়ে দেয়। বিমানবন্দরের সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যোগাযোগ উৎসব 2025। বিকেল থেকেই বিভাগের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গণ। গল্প ও আড্ডায় মেতে ওঠেন সবাই। পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী যোগাযোগ উৎসব 2025। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ বিকেল থেকেই ছিল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর। তাদের সাথে যখন আমরা এক ধরনের মেলবন্ধন করার সুযোগ পাই এই ধরনের যোগাযোগ উৎসব করার মাধ্যমে, তা আমাদেরকে একটা আলাদা ধরনের অনুপ্রেরণা দেয়। সবার সাথে দেখা, এটা একটা অনেক বড় একটা মিলন মেলা। নিজেদের মধ্যে যোগাযোগ, ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়রদের মধ্যে যে বন্ডিং, এইটা ক্রিয়েট করা হচ্ছে এই যোগাযোগ উৎসবের মূল থিম বা মূল উদ্দেশ্য। বহুদিন পর পুরানো বন্ধুকে কাছে পেয়ে স্মৃতির ডালি খুলে বসেন সবাই। সেই সাথে মেতে ওঠেন হাসি গান আর আড্ডায়। যোগাযোগ উৎসবের এই আয়োজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যেমন সৌহার্দ্য তৈরি করে, তেমনি ছকে বাঁধা যান্ত্রিক জীবনে নিয়ে আসে আনন্দের উপলক্ষ। দৃঢ় হয় বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক। যতবারই আসি, যখনই আসি, মনে হয় যে সেই ফার্স্ট ইয়ারেই আছি। যোগাযোগের উৎসব মানে অন্তরের যোগাযোগের উৎসব। এখানে এটা অন্তরের ব্যাপার ঘটে। সরাসরি দেখা হওয়া এবং এটা এক ধরনের আমাদের মধ্যে হয় কি, আমরা একটু রিচার্জ হই। যোগাযোগ উৎসবে ছিল বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন। স্মৃতি আর সৃষ্টির মেলবন্ধন ঘটে সেখানে। টিএসসি মিলনায়তন তারুণের উৎসবে হয়ে ওঠে মুখর। নাচ, গান আর বাদ ভাঙা উল্লাসে অসামান্য কিছু মুহূর্তের সাক্ষী হয়ে থাকে বিভাগের শিক্ষার্থীরা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। অভিবাসন এবং মাদক বিরোধী অভিযানকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। রাজ্যটির ক্যামারিলো শহরের একটি খামারে অভিযান চালায় দেশটির আধা সামরিক বাহিনী, পুলিশের স্পেশাল ফোর্স এবং ফেডারেল এজেন্টরা। এ সময় যৌথ বাহিনী সদস্যদের উপর হামলা চালায় খামারের শ্রমিক এবং অবৈধ অভিবাসীরা। পাল্টা জবাবে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পাল্টাপাল্টি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো খামার। আটক করা হয় বেশ কজনকে। এ যেন রীতিমতো যুদ্ধক্ষেত্রের দৃশ্য। রাবার বুলেট আর টিয়ার গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ায় উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ক্যামারিলো শহরের এই খামারটি। কর্তৃপক্ষ জানায় খামারটিতে দীর্ঘদিন ধরেই হয়ে আসছে গাঁজা চাষ। এ কাজে ব্যবহার করা হচ্ছিল অবৈধ অভিবাসীদের। এই অভিযোগের ভিত্তিতে খামারটিতে অভিযান পরিচালনার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল পুলিশ বাহিনী। রাজ্যটিতে গাঁজা চাষ বৈধ হলেও এসব খামারে কর্মরত অবৈধ অভিবাসীদের আটক করতে বিশেষ ওয়ারেন্ট জারি করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। পুলিশের বিরুদ্ধে পাল্টা অবস্থান নেয় প্রতিবাদকারীরা। উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থান দ্রুতই পরিণত হয় ভয়াবহ সংঘর্ষে। এক পর্যায়ে প্রতিবাদকারীদের সামনে এগিয়ে আসতে বাধা দেয় মার্কিন ফেডারেল পুলিশ বাহিনী। প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে তারা। আটক করা হয় 10 জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীকে। এদিকে সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। এই ব্যক্তিকে শনাক্ত করতে $50,000 পুরস্কার ঘোষণা দেয় FBI। মার্কিন বাহিনীর এই অভিযানকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। অভিযানে স্বচ্ছতার অভাব আছে বলেই সংঘর্ষ ছড়িয়েছে বলে জানান তিনি। ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলমান অভিবাসন বিরোধী তৎপরতার মধ্যেই চালানো হয় এই অভিযান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশ এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।